বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন, আর আমার ডানের রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন রেজিস্ট্রার এবং প্রাক্তন জেলা জজ, এবং সেই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখেন ইকতেদার আহমেদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। আমি আপনাকে দিয়ে শুরু করি, বা ডান দিক থেকে শুরু করি, যেহেতু মনোয়ার বাইরে থাকেন, তিনি পরে কন্ট্রিবিউট করবেন। একটি রিট পিটিশনের প্রেক্ষিতে একটা অবজারভেশন দিয়েছেন আমাদের নির্বাচনকালীন সরকারের ধরন কি হতে পারে এই বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চ। তো দুটো রূপরেখার কথা তারা বলেছেন। আপনি কিভাবে দেখেন যে যখন সরকারের দিক থেকে বলা হচ্ছে ইস্যুটি সেটেলড, অপোজিশন তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাইছে, যারা রাজপথের অপোজিশন আমি বলছি, সেই মুহূর্তে হাইকোর্টের এই যে অবজারভেশন বা তাদের দুটো রূপরেখা, সেটাকে আপনি কিভাবে দেখেন? যদিও আইনবিদদের কেউ কেউ বলছেন যে এটি হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাকে দেখতে হবে যে এই যে অবজারভেশনটা দিয়েছে এটা প্রাসঙ্গিক ছিল নাকি অপ্রাসঙ্গিক ছিল। তো আমরা দেখলাম যে অবজারভেশন দেওয়া পরবর্তী দেশের বড় দুটি রাজনৈতিক দল, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে, উভয় দলের পক্ষ থেকে কিন্তু এই যে ফর্মুলা দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, বাস্তবায়নের আমি কোনো পথ দেখি না। এখানে আরো আমি যেটা বলতে চাচ্ছি প্রসঙ্গত, সেটা হচ্ছে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে মামলা ছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, এটা তো ওই মামলার কোনো ইস্যু ছিল না। ওই মামলাটা হয়েছিল 1999 সালে, যে তত্ত্বাবধায়ক সরকার এটা সংবিধান সম্মত কিংবা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। তো এটা হাইকোর্ট ডিভিশন থেকে আপনার নিশ্চয়ই জানেন যে কি রায় হয়েছিল হাইকোর্ট ডিভিশন থেকে। পরে অ্যাপিলেট ডিভিশনে যখন গেল, তখন তারা কিন্তু ওইটার সঙ্গে এই যে এই 1/11 যে সরকারটা ছিল, ওই সরকারকেও বৈধতা দিয়ে দিয়েছে। তো আমার কাছে যেটা, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা যে সুপ্রিম কোর্ট যে এটাকে যে বৈধতা দিল, এটাকে একমাত্র বৈধতা দিতে পারে পার্লামেন্ট। এটাও হয়তো আমার মনে হয় আছে যে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করে বৈধতা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে ফর্মুলা দেওয়া হয়েছে, এই মামলাটা হলো যে 154টি আসনের নির্বাচন বৈধ কি অবৈধ। তারা সংসদ সদস্য হিসাবে যে আমাদের যে আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 অনুযায়ী সেখানে যে সংসদের কথা বলা হয়েছে, যে সংসদ কিভাবে গঠিত হবে, ওই বিষয়টা নিয়ে যেহেতু 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, ওদের অবস্থানের ব্যাপারে এই মামলাটা ছিল। তো সেখানে গিয়ে ওনারা দেখলাম যে এই অবজারভেশনটা দিয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আমাদের দেশে কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই জানেন যে 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, তখন ক্ষমতাসীন বিএনপি কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান ছিল, এবং যে ষষ্ঠ যে সংসদ নির্বাচন হয়েছে সেই প্রবর্তন তো তারাই করেছে। তো ষষ্ঠ সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাও কিন্তু একতরফা ছিল, এবং তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক বিল এনেই ওই সংসদটাকে অবলুপ্ত করায়। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি নির্বাচন হয়েছে, এবং এই দুটি নির্বাচন মোটামুটি আমরা বলতে পারবো যে অন্যান্য যে সকল নির্বাচনের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ছিল। তো যাই হোক, এখন যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হয়েছে, এটাও কিন্তু একতরফাভাবে বাতিল করা হয়েছে। এটা যদি সকল দলের সম্মতিতে যদি একটা ব্যবস্থায় যদি আমরা আসতে পারতাম, আমার মনে হয় এটা দেশের জন্য কল্যাণকর ছিল, দেশের জন্য মঙ্গলজনক ছিল, এবং ভবিষ্যতে আমরা অন্ততপক্ষে, যে আমি মনে করি আর কি, আমাদের দেশের স্থিতিশীলতার জন্য যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কি পদ্ধতিতে নির্বাচন হবে, এই বিষয়ে একটা সন্তোষজনক বা সম্মানজনক, সবার কাছে যে গ্রহণযোগ্য, এই ধরনের একটা সমাধানে আসা উচিত। আমি প্রথমেই যুক্তরাজ্যের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি, যারা প্রতিনিয়তই তাদের জীবনধারায় কষ্ট স্বীকার করছেন, যানজট, জলাবদ্ধতা, বন্যা, এত কিছুর মধ্য দিয়েও দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং একটা বলা চলে বিশ্বে আগামী দিনে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে অনেক ইন্ডিকেশনই এখন দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের দেশের জনগণ অনেক পরিশ্রমী, স্পেশালি ইয়াং জেনারেশন অনেক ক্রিয়েটিভ। সেই মুহূর্তে আজকের এই অনুষ্ঠান, এখানে এখন আমরা আবারও সেই পুরনো বিষয়টা উঠিয়ে আনছি, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি প্রপোজালস।
এই মুহূর্তে আমার মনে হয় জুরিডিকশন ইস্যুতে আমি যেতে চাই না, যেহেতু হাইকোর্ট যে কোনো অবজারভেশন তাদের থাকতে পারে, হাইকোর্ট রিলেভেন্স থাকলে আসতে পারে ইন দ্য কনটেক্সট, এটা আসতে পারে। আমি জানি না এটা কি কনটেক্সট এসেছিল। উইদাউট গোয়িং ইনটু এনি ক্রিটিসিজম, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আলটিমেটলি কেয়ারটেকার গভর্নমেন্ট এটা যদি করতে হয়, কিংবা একটা নিরপেক্ষ সরকার অথবা এমন একটা গ্রহণযোগ্য আলাদা ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলা হয়, সেটার আন্ডারে ইলেকশন যদি করার মতো হয়, তাহলে এটা কিন্তু আবারও পুরনো সেই কথায় চলে যাবে। আবার আপনাকে স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ যাকে বলা হয় করতে হবে, আনফরচুনেটলি আর ফরচুনেটলি। সেক্ষেত্রে সবারই একটা কোঅপারেশন থাকতে হবে। না, কিন্তু এটা আপনি পুরনো বলছেন কেন? এটিকে ইস্যু তো ডেড হয়ে যায়নি, মানে কেউ না কেউ তো এই ইস্যু নিয়ে সবসময় সরগরম করবার চেষ্টা করছেন, বিশেষ করে বিএনপি তো এবং তার মিত্ররা তো। ওই অর্থে পুরনো বলছি আর কি, যে আমাদের এটা একটা হিস্টোরিক্যাল অফকোর্স ইস্যু, এবং এটা অনেকদিন ধরে চলে আসছে, যেটা আমরা এখন সমাধান করতে পারিনি। সেক্ষেত্রে এটা সমাধান হবে, একটা হতে পারে পার্লামেন্টে, অনেক আলাপ আলোচনার মাধ্যমে পার্লামেন্ট একটা প্রপোজাল দিতে পারে। আর একটা হচ্ছে অপোজিশনের সাথে কথা বলা, যতগুলো অপোজিশন আছে, পলিটিক্যাল পার্টিগুলো আছে, সবার সাথে কথা বলতে হবে। এবং আমার মনে হয় গভর্নমেন্ট এই ক্ষেত্রে খোলামেলা ভূমিকা পালন করতে পারে, যাতে করে আগামী দিনে যখন ইলেকশন হবে, যাতে করে দেশে আর কোনো কেওস হতে না পারে। এখন যে পরিস্থিতি হয়েছে, আমি দেখছি যে হ্যাঁ, দেশে অনেক ইকোনমিক ডেভেলপমেন্টগুলো হচ্ছে এট দ্য মোমেন্ট, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্টগুলো হচ্ছে। এই ডেভেলপমেন্টগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পার্সপেক্টিভ, এবং সেক্ষেত্রে পাবলিক কিন্তু বিরোধী দলকে রাখতে হবে। পাবলিক কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে কি থাকবে না, কার আন্ডার ইলেকশন হবে, এটা নিয়ে আগের মতো এত চিন্তিত না। এবং বিএনপিও কিন্তু আন্দোলনের মাঠে নেই, বিরোধী দলগুলো সেই আন্দোলনের মাঠে নেই যে ওই দাবিটা নিয়ে, এবং সেই দাবিটা নিয়ে তারা যতটুকু এগোতে পারবেন ভেবেছিলাম, তারাও পারছেন না বলা চলে। সেখানে একটা বিরাট একটা সৃষ্টি হয়েছে, কোনো ধরনের কোনো স্রোত ধারা বর্তমানে আন্দোলন সংগ্রামে নেই। যদিও একটা অ্যাক্টিভ বিরোধী দল একটা দেশে দরকার আছে, আনফরচুনেটলি এখানে নেই। সেক্ষেত্রে গভর্নমেন্টকেই, সরকারকেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে, সেটা আমি সবসময় বলেছি। এখন কথা হচ্ছে, গভর্নমেন্ট যদি মনে করেন হ্যাঁ, সবার সাথে আলোচনা করার দরকার আছে, ইন্টারন্যাশনাল তার ইমেজের দরকার আছে, এখানেও মানুষের আস্থার দরকার আছে, তাহলে গভর্নমেন্ট উচিত যে এইগুলি এখন থেকে শুরু করা। তবে আমি নিউজ পেপারে দেখেছি যে বিএনপি এখন বলছেন যে প্রাইম মিনিস্টার, বর্তমান যে প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় প্রাইম মিনিস্টার রেখেই ওনারা একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডার ইলেকশন করতে রাজি আছেন। কিন্তু এটা কিন্তু অথেন্টিক কোনো সোর্স থেকে এখনো বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আজকে অতীতে আরেকটু যদি আমি ঘাঁটি, তাহলে দেখা যাবে আওয়ামী লীগ থেকে যে প্রপোজাল দেওয়া হয়েছিল, শেখ হাসিনা যে প্রপোজাল দিয়েছিলেন, ধরেন উনি প্রাইম মিনিস্টার থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো দিতে চেয়েছিলেন অপোজিশনকে, অনেক মন্ত্রণালয় অপোজিশনকে দিতে চেয়েছিলেন। সেই ক্ষেত্রে সেই সময় যদি বিএনপি ইলেকশনে যেতেন, তাহলে তো ইলেকশনের রেজাল্টটা অন্যরকমও হতে পারত। এখন একটা ট্রেন্ড থাকতে হবে, অপোজিশনের মধ্যে একটা ট্রেন্ড থাকতে হবে কনস্ট্রাকটিভ, এবং একটা জায়গায় গভর্নমেন্টকে নিয়ে যেতে হলে তার অনেক কনস্ট্রাকটিভ ইনিশিয়েটিভ নিতে হবে। এর মধ্যে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, অনেক অবরোধ, অনেক দিন পর্যন্ত হরতাল, মাসের পর মাস, যেগুলোর কারণে আমি মনে করি গভর্নমেন্টের সাথে অপোজিশনের বিশাল একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আবার আদর্শগত ক্ষেত্রেও অপোজিশন, স্পেশালি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সাথে আওয়ামী লীগের বিশাল একটা গ্যাপ রয়েছে। যেমন যুদ্ধাপরাধীর বিচার ইত্যাদি প্রশ্নে বিএনপির একটা শক্তিশালী অবস্থান এখনো পর্যন্ত নাই। এখন সেক্ষেত্রে ধরেন বিএনপি যদি এইসব স্ট্রং একটা ভূমিকা নেয়, তাদের পজিশনগুলি ক্লিয়ার করে, এবং তারা যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নিয়ে নেয়, তাহলে দেখা যাবে আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি এবং বিএনপি কর্মীদের সাথে অনেক ক্ষেত্রেই তাদের যে বলা চলে যে সহনশীলতা অনেক ক্ষেত্রেই ফিরে আসবে। আমি মনে করি পলিটিক্যাল ক্ষেত্রে তখন টলারেন্সটা বেড়ে যাবে। এটা কিন্তু, এই ইম্পর্টেন্সটা কিন্তু বিএনপিকে বুঝতে হবে সেক্ষেত্রে। কারণ বিএনপির উচিত না যে যুদ্ধাপরাধী ইত্যাদি ইত্যাদি তাদের দায়িত্ব নেওয়া, এবং তাদের উপর নির্ভরশীল যে বিএনপি হয়ে গেছে বর্তমানে, দেখা যাচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির উপর, কিংবা যারা জাস্ট আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে তাদের উপরেই
নির্ভরশীল হয়ে যাবে, স্পেশালি যারা ফ্যানাটিক গ্রুপ। এক্ষেত্রে বিএনপিকে তার অবস্থানটা আরো পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করে আসতে হবে। তাহলে দেখা যাবে এইসব পয়েন্টের উপর আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অনেক ক্ষেত্রেই ইউনিটি সম্ভব হবে এবং ঐক্যমত সম্ভব হবে খুব সহজেই বুঝতে পারবেন। কারণ এইসব ব্যাকগ্রাউন্ড ইস্যুগুলো যদি ঠিক করা না হয় তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিশাল গ্যাপ থেকে যাচ্ছে। এই কথাটা কিন্তু সাহস করে আজকে বিএনপিকেও বোঝাতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগের সরকারি দায়িত্ব নয়, বিরোধী দল যদি বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের উন্নতি চায়, সত্যিকার গণতন্ত্র চায়, তাহলে তাদেরও একটা বিশাল দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে এমনভাবে ভূমিকাটা পালন করতে হবে, তার স্ট্র্যাটেজি প্রয়োজনে তাকে চেঞ্জ করতে হবে। মনোয়ার সাহেব যে কথাগুলো বললেন, আমি দুটো বিষয়ে ওনার মনোযোগ আকর্ষণ করছি। একটা হলো যে বাংলাদেশের যে অতীত নির্বাচনের দিকে যদি আপনি ফিরে তাকান, এই যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে 10টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 10টি সংসদ নির্বাচনের মধ্যে 6টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হলো দলীয় সরকারের অধীনে, আর 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হলো নির্দলীয় সরকারের অধীনে। এখন দলীয় সরকারের অধীনে যে 6টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 6টি নির্বাচনেই কিন্তু ক্ষমতাসীন দল বিজয়ী হয়েছে, আর নির্দলীয় সরকারের অধীনে যে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে 4টি নির্বাচনে ক্ষমতাসীন দল পরাভূত হয়েছে। তাহলে আমরা বাংলাদেশের যে অতীত যে 10টা নির্বাচন, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা বিবেচনা নিই, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যদি নির্বাচন হয় এবং সেটা যদি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, তাহলে অবধারিতভাবে ধরে নেওয়া যায় যে ক্ষমতাসীন দল বিজয়ী হবে। আবার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, তাহলে দেখা যাবে যে বিরোধী দল বিজয়ী হচ্ছে। সেক্ষেত্রে যদি ক্ষমতাসীন দলের প্রতি আপনি কোনো নেতিবাচক মনে হয় যে তাদের কর্মকাণ্ডটা নেতিবাচক বা নির্বাচনকে তারা ম্যানিপুলেট করে, তো সময়ের সঙ্গে সঙ্গে তাদের মাইন্ডসেট বদলাতে পারে না? মাইন্ডসেট বদলালো। এখন নির্বাচন, পৃথিবীর অন্যান্য দেশে তো নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে স্বাধীন এবং নির্বাচন কমিশনই কিন্তু নির্বাচন পরিচালনা করে, কিন্তু আমাদের দেশে নির্বাচন কমিশন তো ওইভাবে তো স্বাধীন না। আমরা দেখেছি যে, যেমন আমি নিজেও নির্বাচন কমিশনে ডেপুটি সেক্রেটারি ছিলাম 1995-96-এ, এবং তখন আমরা 2টা নির্বাচন পরিচালনা করেছিলাম। একটা ছিল ভোটারবিহীন নির্বাচন, আর একটা ছিল ওয়েল কন্টেস্টেড নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন হওয়া পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কিন্তু ভোটার টার্ন আউটটা বলে দেয়। এবারে দেখলাম যে আমরা ভোটার টার্ন আউট বলতে নির্বাচন কমিশন টুক মোর দেন 48 আওয়ার্স টাইম। তো কেন এই ধরনের ইনঅর্ডিনেট ডিলে নির্বাচন কমিশন করলো? তো আমি ওনার আরেকটা প্রশ্নের উত্তর দিই, যে উনি বললেন যে আমাদের এই যে মুক্তিযুদ্ধের চেতনা, আপনি যদি সংবিধানের প্রস্তাবনার দিকে তাকান, সেখানে প্রস্তাবনায় কি বলা হয়েছে? আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছিল গণতন্ত্র এবং শোষণমুক্ত সমাজ, অর্থাৎ শোষণমুক্ত সমাজ মানে হচ্ছিল দেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। এখন আমাদের দেশে গণতন্ত্র কতটুকু আছে এবং দুর্নীতি কি, আমাদের দেশের দুর্নীতির মাত্রা কতটুকু, দুর্নীতি কি সর্বগ্রাসী, এটাকে আমরা বলতে পারি না। এবং আমাদের মধ্যে এমন কোনো বিভাগ নাই যেখানে দুর্নীতি নাই। তো যদি ধরেন আমি যদি শোষণমুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে যদি না পারি, আমি যদি আমার একদম রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সকল পর্যায়ে আমি যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে তো সেখানে যে আমার যে মুক্তিযুদ্ধের চেতনা যেটা হয়েছিল, যে মুক্তিযুদ্ধের চেতনা তো ভুলুণ্ঠিত হবে। আপনাকে দেখতে হবে যে এই যে আমাদের যে স্বাধীনতা আন্দোলন, যদি পাকিস্তানে যে নির্বাচনটা হয়েছিল সেটা হচ্ছিল, ওই নির্বাচনটা ছিল হলো লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে ওই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও তাদেরকে পাকিস্তানের শাসন ক্ষমতা দেওয়া হয় নাই। এবং তাদেরকে আওয়ামী লীগকে যদি সেদিন পাকিস্তানের শাসন ক্ষমতা দিয়ে দেওয়া হতো, তাহলে তো আজকে আমাদের এই যে এই মুক্তি সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম হতো না, বা স্বাধীনতা যুদ্ধ হতো না। তাহলে সেখানেও দেখা গিয়েছে যে এই যে পাকিস্তানের যে সামরিক শাসক ছিল, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করতে পারে নাই, বা গণতান্ত্রিকভাবে যে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই কিন্তু আমরা মুক্তি সংগ্রামের দিকে এবং স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে গেলাম। তো আজকে উনি যেটা বললেন যে প্রকারান্তরে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে গণতন্ত্রের চেয়ে আমাদের উন্নয়নের বেশি প্রয়োজন। তো গণতন্ত্রের চেয়ে এটা করতে গিয়ে তো আমরা দেখেছি যে মালয়েশিয়া কোন এক সময় একদলীয় শাসন ব্যবস্থা সেখানে ছিল, বিরোধী দলকে কঠোর হস্ত দমন করা হয়েছে, উন্নয়ন মালয়েশিয়ার ঠিকই হয়েছে, কিন্তু এখন দেখা গিয়েছে যে একটা পর্যায়ে গিয়ে তাদের সেই সবকিছু এখন স্থবির হয়ে যাচ্ছে, এবং তাদের বর্তমান যে শাসন ব্যবস্থা আছে এই ব্যবস্থা টিকে থাকবে কিনা এটার ব্যাপারে এখন সন্দেহ দেখা দিয়েছে। সুতরাং আমি মনে করি যে কোনো দেশকে যদি বিকশিত হতে হয়, সমাজকে যদি অগ্রসর হতে হয়, অর্থনৈতিকভাবে উন্নয়নের দিক থেকে তো মালয়েশিয়া একটা জায়গা, অর্থনৈতিক উন্নয়নের দিকে একটা জায়গায় পৌঁছলেও সেখানে কিন্তু এখন যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আপনার যদি দেশে যদি স্থিতিশীলতা না থাকে, সুষ্ঠু শাসন যদি না থাকে, আইন শৃঙ্খলা যদি না থাকে, আপনি উন্নয়ন দিয়ে তো আপনি ওই উন্নয়নকে যদি সাস্টেইনেবল করতে হয়,
তাহলে তো অবশ্যই তো আপনাকে গণতন্ত্রের দিকে ফিরে আসতে হবে, এবং ওই গণতন্ত্রই আমাদের দরকার। তো আমি মনে করি যে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এবং বাংলাদেশকে বলা হয়েছে ইট ইজ মিরাকল ইন দ্য ওয়ার্ল্ড, যে বাংলাদেশের যে আজকে যে বাংলাদেশের যে এতটুকু স্মল পিস অফ ল্যান্ড, 16 কোটি লোক, তারপরে বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড, এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এবং আমি মনে করি এখানে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো, উন্নয়ন হয়তো আরো বেশি হতো। কিন্তু এই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কিন্তু আমাদের দরকার হচ্ছে হলো ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিটা আপনি যদি এনশিওর করতে পারেন, আমার ধারণা এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সাবকন্টিনেন্টের মধ্যে বাংলাদেশ হবে হচ্ছে অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ দেশ। থ্যাংক ইউ। আমি আসলে ওইটা বোঝাতে চাইনি যে গণতন্ত্র উন্নয়নের বিকল্প কিংবা উন্নয়ন গণতন্ত্রের বিকল্প, দুটাই দরকার আছে। তবে আমাদের সবকিছুর উদ্দেশ্য কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে সমাজ ব্যবস্থার উন্নতি, সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি, এবং স্বাভাবিকভাবে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু উন্নতি। এবং সেই উন্নতির জন্য একটা সিস্টেম দরকার, যাতে করে জনগণের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে পারেন পার্লামেন্টে, তারা আইন করতে পারেন, তারা দেশ শাসন করতে পারেন। সেটাই হচ্ছে গণতন্ত্রের কিন্তু লক্ষ্য, সহজ ভাষায় সেটাই। কিন্তু সেটা না করে গণতন্ত্রের মানে কিন্তু এটা না যে এখানে আমি যখন ফ্রিডম অফ স্পিচ এবং অন্যান্য ফ্রিডম অফ প্রেস ইত্যাদি অনেক কিছু দোহাই দিয়ে যা কিছু ইচ্ছা লেখা, এটাও তেমন না। তেমনি গণতন্ত্র মানে এটাও না যে বাসে আগুন দেওয়া, পুড়িয়ে মারা, লঞ্চে আগুন দেওয়া, এটাও না। কাজে এই সব কিছুই কিন্তু আমাদের, আপনি আপনার মধ্যে কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন যে স্টেবিলিটির কথা, একটা স্টেবিলিটি আমরা তো দেখিনি আজ পর্যন্ত। প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু 5 বছর করে করেই চলে যাচ্ছে। এরশাদ সাহেব বোধহয় সবচেয়ে হিরো ছিলেন, উনি 9 বছর শাসন করেছেন। উনি গণতান্ত্রিক ভাবে না হলেও অগণতান্ত্রিক ভাবে 9 বছর উনি ছিলেন। সে স্টেবিলিটির মাধ্যমে যা কিছু হয়েছে সেটা আপনারা দেখেছেন। কিন্তু তারপরও আমরা সন্তুষ্ট ছিলাম না, আমরা ছাত্র আন্দোলন করেছি, কারণ আমরা গণতন্ত্রের আন্দোলন করেছি, কারণ গণতন্ত্র ওই উন্নয়নের বিকল্প নয়, সেখানে জনগণের প্রতিনিধি দিয়ে এটা করতে হবে, সেটা করা হয়নি। সেই জন্য উন্নয়নের একটা পর্যায়ে গিয়ে সেখানেও ঠেকে যায় যদি জনগণের প্রতিনিধিরা দেশটা না চালায়। আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদের পলিটিক্যাল লিডাররা কিন্তু বুঝতে ভুল করছেন, এবং তারা মিক্সড আপ করছেন সবকিছুতেই, এবং শুধুমাত্র গণতন্ত্র উন্নয়ন এটার মধ্যে একটা বিচ্ছিন্ন একটা অবস্থান চিন্তা করছেন, এটা ঠিক না। পলিটিক্যাল স্টেবিলিটির কথা যেটা বলছেন, পলিটিক্যাল স্টেবিলিটি এটা কি আদৌ আছে, আসবে? কেউ তো 10 বছর শাসন করতে পারছে না, আর আমরা দিচ্ছিও না। আর জনগণের মন মেজাজও সেরকম যে একবার যদি কেউ আসে 5 বছর জন্য, তারপর নেক্সট টাইম আরেকজনকে ভোট দেওয়া হবে, এটা কিন্তু জেনারেল ট্রেন্ড। কিন্তু আপনি আমেরিকা যান, আপনি ইংল্যান্ডে যান, সেখানে দেখবেন প্রত্যেককে কিন্তু 4-8 বছর করে সুযোগ দেওয়া হচ্ছে। তার সময় এসে হিউজ একটা চেঞ্জ আনতে পারে, ডেভেলপমেন্ট আনতে পারে, পলিসিগত উন্নয়ন আনতে পারে, যেটা আমাদের দেশে সম্ভব হয় না। আমাদের দেশে দেখা যায় একটা পর্যায়ে গিয়ে একটা গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করার আগেই আরেকটা গভর্নমেন্ট চলে আসে। তার মানে আমি এটা বলছি না যে ঠিক আছে এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট যতদিন আছে থাকুক, গণতন্ত্রের দরকার নাই। আমি কিন্তু এটা বোঝাতে চাচ্ছি। আপনি কি মনে করেন ভোটাররা কনসাস না, বা তারা মানে কেন ওই যে ট্রেন্ডটার কথা বলছেন আপনি, কেন মনে হয় যে? আমার মনে হয় এটার জন্য পুরো সিস্টেমটাই দায়ী। ওভারঅল আমরা পলিটিশিয়ানরা বলতে পারি তারা দায়ী, পলিটিক্যাল কর্মীরা দায়ী, জনগণও বুঝতে পারেন না সেটা। আবার যারা ক্ষমতা থাকেন তারা অনেকাংশে দায়ী, তারা তাদের যে পলিসিটা সেটা তো বোঝাতে পারেন না। তারা ভালো কাজ করলেও কিন্তু বোঝাতে পারেন না অনেক কিছু। আপনি বর্তমানে দেখেন আওয়ামী লীগ গভর্নমেন্ট, আমি যদি ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি বলি, আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রচুর কাজ করেছে উন্নয়নমূলক, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। ডিফেন্সের কথা বলেন, সেখানে উন্নতি হয়েছে। কিন্তু আপনি যদি জনমত জরিপে চলে যান, তখন দেখা যাবে জনগণের অবস্থান খুব একটা চেঞ্জ হয় নাই। এত উন্নতি, পদ্মা ব্রিজ আপনি করে দিচ্ছেন, সবকিছু হচ্ছে, তারপরও জনগণের সন্তুষ্টিটা জনগণের সন্তুষ্টি যে অর্জন করা, যে ঠিক আছে আমি আওয়ামী লীগকে ব্লাইন্ডলি সাপোর্ট করছি, এত কিছু করছে, যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই জায়গাটায় কিন্তু চেঞ্জ হচ্ছে না। আওয়ামী লীগকে কিন্তু সেই জায়গাটাই বুঝতে হবে। আমি আওয়ামী লীগের কর্মীদের সাথে কথা বলেছি, নেতাদের সাথে কথা বলি, কিন্তু কর্মীরা নেতারা সবাই বুঝেন
কিন্তু যারা উপরে পলিসি মেকিং আছেন তাদের এই জায়গাটা আসতে হবে। সেখানে আসে ওই জায়গাটায় যদি তার জনপ্রিয়তা যদি তাকে অর্জন করতে হয় তাহলে তাকে করাপশনের এগেনস্টে যেতে হবে। তার কর্মী নেতা মন্ত্রী যেই হোক, যে পর্যায়ে প্রশাসনে থাকুক না কেন, একটি দুটো ইস্যু বাংলাদেশে খুব বরাবরই বহু বছর ধরে অন্যতম আলোচিত ইস্যু। একটি হচ্ছে দুর্নীতি, যেটি মিস্টার আহমেদ উল্লেখ করেছেন, আপনিও করলেন। আরেকটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করেন, এই সময়টাতে যে একদিকে আপনি বলছেন ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু যদিও মানুষের সন্তুষ্টি অর্জন করা যাচ্ছে না, কিন্তু উল্লেখ করবার মতো অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। দুর্নীতির কথা মিস্টার ইফতেখার আহমেদ বললেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানবাধিকারের পরিস্থিতির কথা যদি আমরা বলি, আপনি আসলে দেখছেন? আসলে সাম্প্রতিককালের ঘটনা দেখি যে এই যে দুর্নীতির কথাটা আমি আরেকটা ব্লগ লিখছেন, বিশেষ করে একটি বিশেষ অবস্থান নিয়ে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আবার আমরা দেখছি যে শিশুরা এখন মায়ের গর্ভেও শিশু নিরাপদ নয়, এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। বেশ কিছু শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে পরপর বাংলাদেশে, উল্লেখ করবার মতো। এবং হিংস্রতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একটি শিশুকে হত্যা করে সেই ভিডিও আবার যারা হত্যাকারীরাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। আমি দুর্নীতির ব্যাপারটা একটা পয়েন্ট আমি না বললেই নয়। সেটা হচ্ছে আমার গভর্নমেন্টের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, যেন দুর্নীতির ব্যাপারে বিশেষ করে প্রধানমন্ত্রী যেন সিরিয়াস অ্যাটিটিউড তাকে নিতে হবে এবং এটা যথেষ্ট এটার প্রচার করতে হবে যে উনি যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে। সেটা না গেলে ওই যে সন্তুষ্টির ব্যাপারটা জনগণের ওই জায়গাটায় গ্যাপ থাকবে, যত কিছু করুন না কেন। এবং ওখান থেকেই আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনেক কিছুই, মানুষের ন্যায় বিচার পাওয়া, অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু আপনি দুর্নীতি কতটুকু কমাতে পারছেন। মানুষ একটা ফাইল নিয়ে যদি সে তার কাজটা করতে না পারে, বছর পর বছর ফাইল মামলা সবকিছু যদি আপনার তার এক জায়গায় পড়ে থাকে, পেন্ডিং হয়ে থাকে, তাহলে তো তার মানবাধিকার সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। আর মানবাধিকারটা, আইন শৃঙ্খলা, এগুলি সবকিছু, অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই কিন্তু একটার সাথে জড়িত। আজকে যে অবস্থা আপনি দেখছেন যে শিশু হত্যা, নির্যাতন, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। এটা কোথাও সমাজে এটা রেস্টলেস একটা কিছু হচ্ছে এবং এই অবস্থায় যে ক্রাইমটা এটা এক্সট্রিম পর্যায়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। তবে আমি মনে করি এটা দিয়ে আবার আমাদের সমাজটাকে বিবেচনা করলে চলবে না, কারণ এরকম কয়টা ঘটনা হচ্ছে। কিন্তু নারী নির্যাতনের ঘটনা ঘটছে, শিশু নির্যাতনের ঘটনা প্রচুর হচ্ছে, কিন্তু এই যে সিরিয়াসলি যে ঘটনাগুলি ঘটেছে এগুলি তো খুব এক্সট্রিম পর্যায়ে যেটা হয়েছে, এটা খুব এক্সেপশনাল। সেক্ষেত্রে গভর্নমেন্ট অবশ্যই সিরিয়াস অ্যাকশন নিচ্ছে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। তারা ধরছেন, ধরপাকড় করছেন, এই ব্যাপারে কোনো সমালোচনা নেই। কিন্তু আজকে শিশু এবং নারী নির্যাতনের ব্যাপারটা নিয়ে আপনি যদি যান দেখেন, এবং আরেকটা হচ্ছে হিউম্যান রাইটসের ব্যাপারটা, মানবাধিকার ব্যাপারটা, এটা হচ্ছে সামাজিক যে অ্যাওয়ারনেস ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। মানুষকে যদি রেসপেক্ট করতে না পারে, সম্মান করতে না পারে, তাহলে কিন্তু কোনোদিন হিউম্যান রাইটসটা আসবে না, কোনোদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। কারণ আপনি পুলিশের কাছে যদি যান, পুলিশ তো আপনাকে সম্মান দেখাতে হবে নাগরিক হিসাবে। এখন পুলিশের কাছে সেখানে একটা নারী ধর্ষিত হয়ে গেল এই বসুন্ধরা সেই কমপ্লেক্সের সেখানে, এবং ও 3টা থানায় যেতে হয়েছে তাকে। এক থানায় বলছে আমার জুরিডিকশন নাই, তোমার এলাকার থানায় গিয়ে করতে হবে এটা। তার মানে কি রাজশাহী এখান থেকে কাউকে কিডন্যাপ করার পরে রাজশাহীতে ছেড়ে দেওয়া হলো, তাকে ঢাকায় এসে মামলা করতে হবে? ব্যাপারটা কি এমন? কিন্তু আইন রয়েছে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এটা নথিভুক্ত করা যায় মামলাটা, এবং সেই থানা কিন্তু এটা পাঠিয়ে দেবে। তাহলে এই ধরনের করা হচ্ছে কেন? করা হচ্ছে এই কারণে মানুষের প্রতি যে সম্মানটা এটা গড়ে ওঠেনি। যারা পুলিশ প্রশাসনে আছেন, যারা এই ধরনের জঘন্য কাজগুলি করছেন, যে ডিলে করছেন বিচারের ব্যাপারটাকে, তারা মামলাটাকে ডিলে করছেন। যেখানে অন্যায় হচ্ছে সেখানে সাথে সাথে রেসপন্স করার ব্যাপারটা যে ডিলে করছেন, সেটা কোথা থেকে আসছে? কারণ নাগরিককে, ওই নাগরিক তার অধিকার খর্ব হচ্ছে, তাকে আন্ডারমাইন করা হচ্ছে। সেক্ষেত্রে একজন অর্থবান সমাজের প্রভাবশালী ব্যক্তির যদি, অথবা পলিটিক্যাল লিডার কিংবা কর্মীর যদি কিছু হয়, সেখানে তারা জড়িয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে তারা জড়িয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে রেসপেক্ট নাই বলেই যে একজন হিউম্যান বিইং হিসেবে, তার যে নাগরিক হিসেবে তাকে আমি রেসপেক্ট করতে, তার অধিকার আছে অন্য 10 জন সবার মতোই। একজন প্রভাবশালী ব্যক্তি হোক আর অর্থশালী ব্যক্তি হোক, সব নাগরিকের সমান আইনের চোখে। এই ধরনের পরিস্থিতি আমরা যদি আনতে না পারছি,
সামাজিক অ্যাওয়ারনেসের মাধ্যমে, ততদিন পর্যন্ত আমরা মনে করি এই সিচুয়েশনটা অনেক ক্ষেত্রেই ঘাটতি থেকে যাবে। মানবাধিকার কমিশন আছে, হ্যাঁ মানবাধিকার কমিশন কাজ করছেন, ওনারা সমালোচনায় করছেন, কিন্তু মানবাধিকার কমিশনটা এটাকে ইফেক্টিভ করতে হবে, এটাকে ইফেক্টিভ করে অ্যাওয়ারনেসের জন্য, প্রচারের জন্য কাজ করতে হবে। আজকে দেখুন, আমি আগেও বলেছি, যারা প্রশাসনে আছেন, আর্মিতে আছেন, সিভিল সার্ভিস আছেন, এমপি থেকে শুরু করে উপজেলার চেয়ারম্যান, মেয়র, সবার জন্য কিন্তু, এবং জার্নালিস্টের জন্য হিউম্যান রাইটসের ট্রেনিংটা কখনো হয় না। জাজদের জন্য সেটা দরকার। হিউম্যান রাইটস কি জিনিস অনেকে ডেফিনেশনই জানেন না, অনেকে বোঝাতেও পারেন না যে হিউম্যান রাইটসটা কি জিনিস। আবার হিউম্যান রাইটসটা কিন্তু মানুষকে এটা ইন্টারন্যাশনালি এখন দেখা যায় ইন্টারন্যাশনাল স্টাডি কারিকুলামের মধ্যেও প্রাইমারি স্কুল, হাই স্কুলেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই যে অ্যাওয়ারনেসটা, এটার জন্য আমাদের তো কোনো ইনিশিয়েটিভ নাই। আমি মনে করি গভর্নমেন্টকে এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে, মানবাধিকার কমিশনে এইসব প্রস্তাব নিয়ে আসতে হবে। শুধুমাত্র দুই একটা ঘটনা ঘটবে এটা নিয়ে আমি বক্তৃতা বিবৃতি দিলাম, সাংবাদিক সম্মেলন করলাম, টিভিতে ইন্টারভিউ দিলাম, দিস ইজ নট এনাফ। আপনাকে কমিশনের কাজটা করতে হবে। কমিশনকে স্কিম নিয়ে যেতে হবে, প্রপোজাল নিতে হবে গভর্নমেন্টের কাছে যে আমরা এটা করতে চাই কমিশন হিসাবে। মানবাধিকার বিষয়টা, মানবাধিকার শিক্ষাটা আমরা বিকশিত করতে চাই, মানুষের কাছে পৌঁছাতে চাই। আমরা সর্বস্তরের মানুষগুলো যারা মানুষকে কন্ট্রোল করে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই মানবাধিকারের ব্যাপারে, এবং আমরা কারিকুলামে মানবাধিকার বিষয়টাকে অন্তর্ভুক্ত করতে চাই। তাহলে তো সেখানে স্বাধীনতার মূল্যবোধটা তখন আরো বেশি কাজে লাগবে। জি না, উনি যেটা বললেন, উনি হয়তো দেশে থাকেন না, সেজন্য হয়তো বিস্তারিত সবকিছু উনি জানেন না। তো আমাদের যে সম্প্রতি যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, যেমন সিলেটে একটা শিশুকে যে মারা হলো, তো সেখানে আমরা দেখলাম যে তাকে হত্যা পরবর্তী যিনি এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিলেন সৌদি প্রবাসী, তাকে সৌদি আরব যাওয়ার ব্যাপারে পুলিশই তাকে সাহায্য করলো এবং পুলিশ পার করে দিল, এবং প্রথমে কিন্তু পুলিশ মামলায় নেয় নাই। যেখানে দেখা গেল যে সেখানকার যদি সাংবাদিক এবং জনসাধারণ এটাকে যদি তুলে যদি না ধরতো, তাহলে কিন্তু এটা সেখানেই এই হত্যাকাণ্ডটা সেখানেই ধামা চাপা পড়ে যেত। অনুরূপ আমরা দেখলাম যে খুলনা একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেখানে যে একটা শিশু সে কাজ করছিল মোটরসাইকেল গ্যারেজে, তার দিয়ে যে পেটের ভিতরে বাতাস ঢুকিয়ে দেওয়া হলো, সেটাও আমরা দেখলাম যে স্থানীয় জনগণ তাদেরকে ধরে তারপরে করে মারপিট করে এরপরে তারা পুলিশের কাছে সোপর্দ করেছে। অনুরূপ আরো একটা ঘটনা সংঘটিত হয়েছে পটুয়াখালীতে, ওটাও দেখলাম যে জনসাধারণ ধরে তারপরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এগুলোতে এই তিনটি ঘটনা, তারপরে আরেকটা আমরা দেখলাম যে যেটা মায়ের পেটে যে একটা শিশু গুলিবিদ্ধ হলো, তো এগুলো সবকিছুই কিন্তু আজকে দেশবাসীকে এটা অবহিত করা, সেখানে সাংবাদিক সমাজ একটা ঐতিহাসিক দায়িত্ব আমি বলবো যে পালন করেছে। তারা যদি এভাবে দায়িত্ব পালন না করতো, তাহলে এগুলো কিন্তু আজকে এভাবে মিডিয়াতে উঠে আসতো না এবং দেশবাসীও এটা জানতো না। আর যেটা মায়ের কোলে যে শিশুটা গুলিবিদ্ধ হয়েছে, সেটা খালি আমাদের খালি বাংলাদেশের মিডিয়া না, ওটা আন্তর্জাতিক মিডিয়াতেও কিন্তু এটা বিপুল সাড়া জাগিয়েছে। তো এতে করে কিন্তু ধরুন আজকে যে শিশুদেরকে যে এইভাবে প্রাণ দিতে হচ্ছে এবং পুলিশ মামলা নিচ্ছে না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে জনসাধারণের পেশারে বা সাংবাদিকরা এটাকে পত্রপত্রিকায় তুলে আনার জন্য তারপরে মামলা নিচ্ছে। এতে করে কিন্তু আমাদের দেশের ব্যাপারে বিদেশে এবং দেশের মধ্যে একটা নেতিবাচক ভাব সৃষ্টি হচ্ছে আইন শৃঙ্খলার ব্যাপারে। তো পুলিশের যেটা দায়িত্ব যে কোনো যদি কগনিজেবল অফেন্স যদি হয় এবং মারাত্মক যদি কোনো অফেন্স হয়, পুলিশ সঙ্গে সঙ্গে সেটা মামলা নেবে এবং অপরাধীকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের জন্য সোপর্দ করবে। কিন্তু আমরা এই সম্প্রতি যে আমাদের যে সকল শিশু হত্যা হয়েছে, প্রত্যেকটা শিশু হত্যার ব্যাপারে দেখেছি যে মামলা দায়ের করার ব্যাপারে এবং আসামিদেরকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ ততটুকু তৎপর ছিল না যতটুকু তৎপর এই অপরাধের ব্যাপারে স্থানীয় জনসাধারণ ছিল এবং সাংবাদিক সমাজ ছিল। তো পুলিশের মূল দায়িত্ব যেটা, ওই দায়িত্বের ব্যাপারে তাদেরকে আমি মনে করি আর কি আরো সচেতন হতে হবে, আরো তৎপর হতে হবে। এবং পুলিশ মানেই হচ্ছিল জনগণের বন্ধু, তারা যে প্রকৃত জনগণের বন্ধু, এই উপলব্ধি বা এই অনুধাবন শক্তি কিন্তু আমাদের দেশের জনগণের মধ্যে এখনো নাই। আমার বহুবার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে পুলিশ থেকে মানুষ কি ধরনের সাহায্য পাচ্ছে আর আমরা আমাদের বাংলাদেশের পুলিশের কাছ থেকে কি ধরনের সাহায্য পাচ্ছি। তো উনি কিন্তু ইউকেতে, সেখানে উনি প্র্যাকটিসিং লয়ার, তো উনি তো নিশ্চয়ই জানেন যে সেখানে পুলিশ ইন ট্রু সেন্স পুলিশ ইজ ফ্রেন্ড অফ দ্য পিপল। আমি জাপানে বহুদিন ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে পুলিশ ইন ট্রু সেন্স ফ্রেন্ড অফ দ্য পিপল। তো আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আমরা পুলিশকে জনগণের মধ্যে
এই ভাব সৃষ্টি করতে না পারবো বা এই অনুধাবন শক্তি জনগণের মধ্যে যতদিন না হবে ততদিন পর্যন্ত কিন্তু যে আমাদের যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত পর্যায়ের উন্নয়ন যেটা, সেটা হবে না। আরেকটি বিষয় যে জঙ্গি তৎপরতা, আপনি দেখছেন পরপর বেশ কয়েকজন ব্লগার নিহত হলেন এবং যারা হত্যা করছেন একটা গ্রুপ স্বীকারও করছে যে তারা হত্যা করেছে, যদিও পুলিশ অবশ্য কাউকে সেই অর্থে খুব একটা ট্রেস করতে পারছে না। আপনি যদি দেখেন যে যেমন এটা এই যে ব্লগারদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো যে তারা ধর্ম নিয়ে, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর কথাবার্তা তাদের ব্লগে লিখেছে, এটাই কিন্তু তাদের মধ্যে মূল অভিযোগ। এবং অধিকাংশ ব্লগার আমি জানি যে নাস্তিক, তো নাস্তিকরা নিজেদেরকে কিন্তু নাস্তিকরা ভাবে যে তারা খুব বেশি জ্ঞানী। আসলে এটা আমার দৃষ্টিতে নাস্তিকদের মতো অজ্ঞ আমার মনে হয় এই পৃথিবীতে ওরাই হলো সবচেয়ে বেশি অজ্ঞ। তারা যদি এই ধর্ম সম্পর্কে জানতো, কোরআন সম্পর্কে জানতো, বাইবেল সম্পর্কে জানতো, তাহলে কিন্তু একটা লোকের, যে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে কোরআন অনুধাবন করে তার নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। তো এখন আপনি একটা জিনিস দেখেন যে আমাদের যে দণ্ডবিধি, যেটা এটা প্রণীত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে দণ্ডবিধি প্রণীত হয়েছে। দণ্ডবিধির চ্যাপ্টার 15 হলো ধর্ম সংক্রান্ত। সেখানে চ্যাপ্টার 15-এ 5টা সেকশন বলা আছে। 5টা সেকশনে বলে দেওয়া আছে যে এই যদি কোনো ধর্মকে কটাক্ষ করে কোনো যদি বক্তব্য দেওয়া হয় তাহলে সেটা হচ্ছিল দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেটাতে সাজার মেয়াদ কম ছিল বলে আমাদের যখন 2006 সালে যে আইসিটি অ্যাক্ট হলো, যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন যখন হলো, তখন তথ্য যোগাযোগ এবং প্রযুক্তি আইনের 57 ধারায় সেখানে বলা হয়েছে যে কম্পিউটার ফর্মে অশ্লীল, অবমাননাকর অথবা মিথ্যা যদি কেউ যদি কোনো ধরনের উক্তি করে এবং ধর্ম বিষয়ে যদি কোনো ধরনের অবমাননাকর কথা যদি লিখে, তাহলে সেটার সাজা হলো সর্বোচ্চ 14 বছর এবং সর্বনিম্ন হলো 7 বছর। তো এখন আমরা দেখলাম যে এই 4-5 জন ব্লগার ইতিমধ্যে নিহত হয়েছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে। তো যেহেতু আমাদের এই প্রচলিত আইনেই তাদের সর্বোচ্চ সাজা 14 বছরের সাজার বিধান রয়েছে, সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে উচিত ছিল যখনই তারা ব্লগে এই ধরনের কথাবার্তা লিখেছে, এই ধরনের কথাবার্তা লেখা মানেই তো হলো যে জনমনে একটা ধর্ম সম্পর্কে একটা বিরূপ ভাব সৃষ্টি করে একটা অসন্তোষ বা অসহনীয় পরিবেশের সৃষ্টি করা। এবং তাদেরকে যদি প্রথমেই যখন ব্লগে একজন ধর্মকে কটাক্ষ করে যখন এই ধরনের লেখা লিখছে, লেখা পরবর্তী যদি তাকে আইনের আওতায় যদি আনা হতো, তাহলে আজকে কিন্তু এই ধরনের 4-5টা ব্লগার নিহত হতো না। তো এই ব্যাপারে আমি বলবো যে প্রাথমিক দায়িত্ব হচ্ছিল সরকারের এই ধরনের লেখা, যেহেতু আমাদের আইন লেখা পারমিট করে না, তাহলে এই ধরনের লেখা যারা লিখেছে তারা একের পর দেখলাম যে আমরা এক লিখে যাচ্ছে। এখানে খালি এটা যে আইসিটি আইন অনুযায়ী অপরাধ তাও না, আমাদের সংবিধানের নতুন একটা আর্টিকেল সন্নিবেশিত হয়েছে, সেটা হচ্ছিল আর্টিকেল 7A। সেখানে বলা হয়েছে যে কেউ যদি এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় যদি পরাহত করে, সেটা হবে রাষ্ট্রদ্রোহ এবং সেখানে সাজা হলো মৃত্যুদণ্ড, সর্বোচ্চ প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা। এখন আমাদের যে সংবিধানের আর্টিকেল 7, আর্টিকেল 8, আর্টিকেল 12 এবং আর্টিকেল 41, এই 3টা আর্টিকেলে বলেছে যে মানে ধর্ম নিয়ে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, যে প্রত্যেকটা ব্যক্তি তার ধর্ম পালন করতে পারবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারবে। এবং কেউ যদি কোনো ধর্ম, আমি ইসলাম ধর্মাবলম্বী লোক, আমি যদি অন্য ধর্মে ধর্মান্তরিত হতে চাও, সেটাও কিন্তু আমাদের সংবিধান এলাও করছে। তো এখন যে যদি কেউ যদি এই যে ধর্ম নিয়ে যদি অবমাননাকর কোনো বক্তব্য দেয় বা কোনো কিছু যদি লিখে, তাহলে এটা সংবিধানের আর্টিকেল 7A কেও কিন্তু এটা অ্যাট্রাক্ট করে। এবং এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই যে যেহেতু 7A কে অ্যাট্রাক্ট করছে এবং এটা আইসিটি অ্যাক্টের 57 ধারা অনুযায়ী অপরাধ হচ্ছে, এই ধরনের কোনো ব্লগার যদি কিছু করে, তাৎক্ষণিক সরকারের উচিত হবে তাকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তবে আশার কথা যে সম্প্রতি আমরা দেখেছি যে পুলিশ প্রধান একটা বক্তব্য দিয়েছেন, পুলিশের আইজিপি, এবং ভবিষ্যতে উনি বলেছেন যে কেউ যদি এরকম ব্লগে যদি ধর্ম নিয়ে যদি কোনো কথাবার্তা লিখে, তাহলে তাকে এটা মানে কঠোর হস্তে এটা দেখা হবে। তো যদি বাস্তবিক যদি কঠোর হস্তে দেখা হয়, তাহলে আমার মনে হয় আর কি ভবিষ্যতে এই সংক্রান্ত অপরাধ আর সংগঠিত হবে না। মনোয়ার হোসেন যেসব বলেছেন যে এইসব ঘটনা, শিশু নির্যাতন, এইসব ঘটনাগুলো আমি এই দেশে গত 1 মাস ধরে আছি, এর মধ্যে এই ঘটনাগুলি ঘটেছে। আর বিদেশে থাকলে আমাদের মিডিয়া এবং ইন্টারনেটের কারণে আমরা মোটামুটি ডেইলি নিউজগুলি পাচ্ছি, এবং আমি নিজেকে খুবই সজাগ রাখি দেশের নিউজের ব্যাপারে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে
আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে একটা অংশ, একটা বিষয় হচ্ছে যে ব্লগারদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। প্রশ্নটা ছিল যে এদের যারা হত্যা করেছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি এ পর্যন্ত। এই আপনি যে কথা বলছেন সেই কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে হ্যাঁ, যারা ধর্মের উপর আঘাত করা কোনোভাবেই, এটা যে কোনো ধর্মের উপরে আঘাত, এটা অবশ্যই অনুচিত এবং এটার জন্য শাস্তি বিষয় থাকা উচিত। যেহেতু মানুষকে আঘাত দেওয়া হয়, আসলে ধর্মের আঘাত মানে মানুষকে আঘাত করার, মানুষের মনে আঘাত দেওয়ার কোনো অধিকার কারণেই। হ্যাঁ, কেউ যদি নিজে ধর্ম বিশ্বাস না করেন এটা তার ব্যাপার, কিন্তু তিনি যেন তার যে বাউন্ডারি ক্রস করে মানুষকে আঘাত দিতে না আসেন। কেউ যদি ধর্ম পালন না করেন তিনি তার মতো করে চলছেন, কিন্তু ব্লগিং করে সেখানে যদি লেখা হয় তাহলে এটা কিন্তু শত্রুকেই, যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাতে চায়, বিশেষ করে ধর্মীয় উন্মাদনায় যারা মত্ত, তাদেরকে বেশি সুযোগ দেওয়া হয়। তবে যেটাই হবে হোক, আইনকে কেউ কিন্তু হাতে নেওয়া উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ধরনের ঘটনায় যারাই ঘটিয়েছে, যে হত্যাকাণ্ড যে কোনো ধরনের, এটা নাস্তিককে হত্যা করা, এটাও কিন্তু আইনে দণ্ডনীয় অপরাধ, যেহেতু একজন মানুষকে হত্যা করা হয়েছে, এটা একটা নরহত্যা। সেক্ষেত্রে পুলিশের যদি ব্যর্থতা থাকে সেটা অবশ্যই সমালোচনার যোগ্য এবং সেটা তাদেরও গ্রেপ্তার হওয়া উচিত, কারণ এই ধরনের হত্যাকাণ্ড এটা কোনো অবস্থাতেই আমরা জাস্টিফাই করতে পারি না। আর প্রবাসীদের বিষয়ে আমি একটা বলি যে প্রবাসী মানুষ যারা আছেন, প্রবাসে লক্ষ লক্ষ মানুষ বিদেশে রয়েছেন বর্তমানে, বাংলাদেশিরা, তাদের একটাই আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন, সেটা হচ্ছে সুন্দর বাংলাদেশ। তারা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চান। প্রবাসীরা ইনভেস্টমেন্টের জন্য অর্থ নিয়ে বসে আছেন, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না, পরিবেশ পাচ্ছেন না বলে তারা এখানে আসতে পারছেন না। সরকারকে সেই পরিবেশটা করে দিতে হবে, সরকারকে বিভিন্ন স্কিম দিতে হবে। যারা প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, আমি মনে করি সেই ধরনের মন্ত্রণালয়ে যারা আছেন, তাদের নতুন নতুন পরিকল্পনা নিতে হবে কিভাবে প্রবাসীর যারা এয়ারপোর্টে যেন হয়রানির সম্মুখীন না হয়, তাদের যেন যথাযথ সম্মান দেওয়া হয়। তারা বিদেশি অর্থ, বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, কষ্ট করছেন, দেশের অর্থনীতিতে তারা বিশাল একটা অবদান রাখছেন, তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং তাদের নিরাপত্তাও এখানে একটা বিশাল ব্যাপার। আপনি দেখবেন কোনো বিদেশি এখানে আসলে, স্পেশালি দেখবেন সিলেট এলাকায়, যেহেতু যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ বাঙালি কিন্তু সিলেট থেকে আসেন, সেখানে দেখেন প্রতিনিয়ত ঘটনা ঘটছে যে লন্ডন প্রবাসী কারোর না কারোর উপর হামলা হচ্ছে, তার জায়গা জমি দখল করে নেওয়া হচ্ছে। এইসব ক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া, আইনের সাহায্য পাওয়া অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাই কমিশন আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা তাদের দায়িত্ব পালন করেন না। আমি মনে করি এটাও একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিশাল একটা বিষয়, যে প্রবাসীরা এখানে এসে হয়রানি হন, এটা যেন না হয়। যেহেতু আমি এখানে, তারা যখনই আমি দেশে আসি, অনেকেই অনেক কমপ্লেন করেন যে দেশে গিয়ে আমার জন্য কিছু করতে পারেন কিনা দেখেন, যে আমি দেশে যেতে পারছি না, আমার জায়গা জমিন সবকিছু নিয়ে যাওয়া হয়েছে। তো সেই ধরনের পরিস্থিতিতে গভর্নমেন্টের আলাদা স্পেশাল সেল থাকা উচিত। তো কাজে কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন না, একটার সাথে একটা জড়িত। তবে আমি মনে করিনি যে গভর্নমেন্ট থেকে আমি রাতারাতি সবকিছুই পাবো। এটা মনে হয় না যে দেশের ভেতরে যারা আছেন তাদের ব্যাপারটা যদি, তাদের নিরাপত্তাটা, তাদের ক্ষেত্রে আইনের শাসনটা নিশ্চিত করা যায়, তাহলে প্রবাসে যারা আছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হওয়ার কথা না। প্রবাসীরা তার ভেতরেই দুর্বলতাটা আছে, সেহেতু যিনি প্রবাসে থাকেন তার কাছে হয়তো মনে হচ্ছে, মানে আপনি ইংল্যান্ডে আছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এখানে সবকিছু এরকম, ওখানে কেন, ধাক্কাটা অনেক বেশি খান। উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে হলো, যেমন ইংল্যান্ডে যারা প্রবাসী আছে, বুঝতে পেরেছি, না ইংল্যান্ডে যারা প্রবাসী আছে বা আমেরিকাতে যারা প্রবাসী আছে বা কানাডায় যারা প্রবাসী আছে, এরা তো উচ্চ শিক্ষিত, ওরা কিন্তু ঢাকা এয়ারপোর্টে ওইভাবে হয়রানির শিকার হয় না। হয়রানির শিকার হয়েছিল মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক হিসাবে আছে, ওরা কিন্তু দেখবেন যে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় 25 থেকে 30 লক্ষ শ্রমিক আছে, মালয়েশিয়াতেও আমাদের 6-7 লক্ষ শ্রমিক আছে। এরা এয়ারপোর্টে এসে, এখনো আমি দেখেছি যে এরা এয়ারপোর্টে নাজেহাল, অথচ আমাদের অর্থনীতিকে কিন্তু টিকিয়ে রেখেছে তারা সেখানে বৈদেশিক মুদ্রায় যে অর্থ উপার্জন করে, সেখানে জীবন ধারণের জন্য এটার একটা নমিনাল তারা সেখানে খরচ করে, আর বাকি সম্পূর্ণ টাকাটা কিন্তু তারা দেশে পাঠিয়ে দেয়। এবং তাদের এই বৈদেশিক মুদ্রা প্রেরণের কারণেই কিন্তু আজকে যে বাংলাদেশের যে আমরা বৈদেশিক মুদ্রার যে এই ভান্ডার যে স্ফীত হয়েছে, স্ফীত হওয়ার মূল
অবদান হচ্ছে হলো প্রবাসী কর্মরত শ্রমিকরা। তো সেখানে আমরা দেখলাম যে ঢাকা এয়ারপোর্টে এখনো এটা নিয়ে বিভিন্ন টকশোতে প্রচুর কথা হয়েছে, আমরা পত্রপত্রিকায় অনেক আর্টিকেল লিখেছি, কিন্তু এটা এই অবস্থার যে উল্লেখযোগ্য উন্নতি কিন্তু হয়নি এখনো আমি মনে করি, এবং আমার নিজের বাস্তব ধারণা এবং অভিজ্ঞতা আছে যে এই প্রবাসীরা যখন দেশে আসে তারা কিন্তু এয়ারপোর্টে নাজেহাল হয়। অথচ আপনি পাশাপাশি যদি দেখেন যে এই ভিয়েতনামে যান, ভিয়েতনামেরও কিন্তু ওরাও কিন্তু যে এই লেবার এক্সপোর্টিং কান্ট্রি, অনেক শ্রমিক তাদের বাইরে আছে, নেপালের অনেক শ্রমিক বাইরে আছে, কিন্তু তারা কিন্তু আমাদের মতো, ওদের শ্রমিকরা যখন দেশে ফিরে তখন কিন্তু তারা আমাদের মতো ব্যবহার পায় না। আপনি ভিয়েতনামে আমি দেখেছি সেখানে শ্রমিকরা দেশে ফেরার পরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আমাদের এখানে তো এয়ারপোর্টে তো নাজেহাল হয়, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে তারপরে ধরেন যে ট্যাক্সি নেওয়া, তারপরে বাড়ি পর্যন্ত পৌঁছানো, এটাও কিন্তু অনেক বিড়ম্বনার ব্যাপার। তো এইসব ক্ষেত্রে আমি মনে করি যে যারা বাংলাদেশের অর্থনীতিটাকে আজকে সজীব রেখেছে এবং যাদের কারণে আজকে বাংলাদেশের এই যে বৈদেশিক মুদ্রার ভান্ডার অত্যন্ত শক্তিশালী, এদের জন্য আমার মনে হয় আর কি যে সরকার যেটা করছে এটা অনেক অপ্রতুল, এবং সরকারের আরো অনেক কিছু তাদের জন্য করার আছে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যে যারা আসেন তারাই হয়রানির শিকার হন, এটা ঠিক না। আমার জানা মতে একজন তো অন্তত যুক্তরাজ্যের ব্রিটিশ সিটিজেন, তাকে মারা হত্যা করা হয়েছে, কাস্টমসের অফিসার তারা দায়ী এখানে। ব্যাক 2005 এর ঘটনা, আরো অনেক ঘটনা ঘটেছে, সেগুলো যুক্তরাজ্য প্রবাসীদের সাথেই এবং আমেরিকান প্রবাসীদের সাথে অনেক ঘটনা ঘটছে, এবং সেখানকার পত্রিকাগুলো যে বাঙালি পত্রিকাগুলো সেগুলো সবসময় লেখালেখি করে প্রবাসীদের সেবার জন্য। সেখানে দেখবেন একটা ড্যাক্স, আন্তর্জাতিক যে বিমানবন্দর টার্মিনালে গেলে সেখানে কাউকে আপনি দেখবেন না হেল্প করার জন্য। তারা কি শুধু ফর্ম ফিল আপের জন্য হেল্প করছেন না অন্য কিছু করছেন? আই কুড নট ফাইন্ড এনিবডি দেয়ার অ্যাকচুয়ালি। আমি চেষ্টা করেছিলাম যারা কেউ কাজ করছে কিনা, কয়েকবার এখানে এয়ারপোর্টে আমি চেষ্টা করেছি। কাজে এখানে ইফেক্টিভ প্রপোজাল গুলো দিতে হবে, কি করতে হবে। ড্যাক্স থাকা যথেষ্ট না ওয়েলফেয়ারের জন্য। এখানে প্রত্যেকটা ইমিগ্রেশন অফিসারকেই তাদেরকে মোটিভেশন দরকার আছে। এখানে স্পেশাল ড্যাক্স করা, স্পেশাল ইত্যাদি ইত্যাদি কোনো দরকার নেই। প্রত্যেকটা ইমিগ্রেশন অফিসার যারা কাজ করছেন সেখানে এয়ারপোর্টে, সিকিউরিটি অফিসার, তাদেরকে স্পেশালি মোটিভেশন, স্পেশালি ব্রিফিং করতে হবে। এগুলো যদি রেগুলার করা হয়ে থাকে তাহলে এগুলো বন্ধ হবে বলে আমি মনে করি। বেসামন্ডুর হোসেন, আমরা শেষের দিকে আমি আরেকটা প্রশ্ন একটু আনতে চাই যে আমাদের জুডিশিয়ারির কোথায় কোথায় আপনি ঘাটতি দেখেন, বা জুডিশিয়ারির জন্য করণীয় কি আছে বলে আপনি মনে করেন? বিশেষ করে মাঝে মাঝে এটাকে অস্থিরও কেউ কেউ মনে করেন কিনা যে প্রচুর কন্টেম্প্ট হচ্ছে এখন। তো এই যে কন্টেম্প্ট হচ্ছে সেটি কিসের লক্ষণ, বা সেটি কোন আইন বলে কোনটাকে আপনি অপরাধের মধ্যে গণ্য করবেন? জুডিশিয়ারির কোন কোন আদালতের কোন সিদ্ধান্তগুলোকে আপনি সমালোচনা করবেন কি, করতে পারবেন কি পারবেন না, সেটি একটি গণমাধ্যমের সঙ্গে দেখা যাচ্ছে এক ধরনের টানাপোড়েন চলছে। সব মিলিয়ে যদি আপনি একটু আপনার বাইরের অভিজ্ঞতার আলোকে আলোচনা আবেদন করতে পারবেন। মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে এবং যে মত প্রকাশের স্বাধীনতা বলে যে একটা কথা, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, এগুলো হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট এট দ্য মোমেন্ট, আমরা যেটা সবসময় বলি। সেক্ষেত্রে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম জুডিশিয়ারির, আপনি আমেরিকান সুপ্রিম কোর্টে বলেন আর ইংল্যান্ডের সুপ্রিম কোর্ট বলেন, যে কোনো কোর্টে কিন্তু তাদের বিভিন্ন আর্টিকেলগুলি লেখা হয়, নিউজ পেপারে হয়, কোনো জাজমেন্ট, কোনো জাজকে কিন্তু অ্যাটাক করা হয় না পার্সোনালি, দ্যাট ইজ রং, সেটা কখনো করা হয় না। কিন্তু কোনো ডিসিশন আসলে সেটা গভর্নমেন্টের পলিসি এবং যা যা কি ডিসিশন দিয়েছেন সেটা নিয়ে ডিসকাশন হয়, এবং সেক্ষেত্রে এটা ইম্প্যাক্ট নিয়ে কিছু আলোচনা হয়। কিন্তু ডাইরেক্ট কোর্টের ওই যে সমালোচনা, কোর্টকে আন্ডারমাইন করা, জাজকে আন্ডারমাইন করা, সেটা নয়। কনস্ট্রাকটিভ ডিসকাশন, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দিস ল, এটার প্রভাবটা কি হতে পারে। সেক্ষেত্রে মানুষের যদি কোনো ধরনের এই ব্যাপারে কোনো ধরনের অপোজিশন থাকে, কেউ যদি দ্বিমত থাকে, সেটাও কয়েকটা মতামত সেখানে আসতে পারে, কোনো লয়ার কমেন্ট আসতে পারে, সেটা কিন্তু কন্টেম্প্ট না, সেটা হচ্ছে সিম্পলি অপিনিয়ন। এখন অপিনিয়ন এবং কন্টেম্প্ট এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, কিন্তু সেটার জন্য একটা মোটিভেশন থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে। এখন এক্ষেত্রে ডিমার্কেশন করাটা অনেক ক্ষেত্রে খুব কঠিন, সেক্ষেত্রে প্রপার গাইডেন্স থাকা দরকার। এবং জুডিশিয়ারিকেও সব দেশেই জুডিশিয়ারি মনে করে এটাই যে লিগ্যাল প্রত্যেকটা সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য প্রপার ক্রিটিসিজম দরকার। এটা ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, পজিটিভ ক্রিটিসিজম। এবং লিগ্যাল সিস্টেমের ডেভেলপমেন্টের ক্ষেত্রে জুডিশিয়ারি কিন্তু
ক্রিটিসিজমের বাইরে কখনো হতে পারে না, কারণ জুডিশিয়ারির মধ্যে অনেক সময় দেখা যায় কিছু একটা ভুল হতেও পারে, সেটা যদি প্রেসে যদি সেটা নিয়ে, পত্রিকা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা তো কিছু থাকে না। যেমন আমি দেখেছি যে মনে করেন কোন একজন জাজ ইংল্যান্ডে, উনি একজন ইলিগাল মহিলাকে, ইলিগাল মানুষকে কাজ দিয়েছেন, ওনার ফ্ল্যাটে কাজে রেখেছেন, সেটা ইলিগাল লোককে কাজে রাখা, আবার তার উপর উনি একজন বিচারক, এটা একটা অন্যায়। কাজে ওনাকে রিজাইন করতে হয়েছে। এটা যখন পাবলিশ হয়ে গেছে নিউজ পেপারে, এখন দেখুন এই বিষয়টা কিন্তু নিউজ পেপার ভয় পায়নি, তারা কিন্তু এটা সত্যতা যাচাই করে সবকিছু সত্য জেনে নিউজটা দিয়েছে এবং গভর্নমেন্ট এটা পিক আপ করেছে, এবং গভর্নমেন্ট এটা পিক আপ করে, গভর্নমেন্টের যে লিগ্যাল ডিপার্টমেন্ট এটা পিক আপ করেছে, এবং যিনি বিচারক তিনি নিজেই এটা নিয়ে একটা বিব্রত বোধ করেছেন এবং তিনি রিজাইন করেছেন, তাকে বলতেও হয়নি, রিজাইন করে ফেলেছেন। আমি মনে করি যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হওয়া দরকার, যে আমরা টলারেন্সটা সব দিক দিয়ে আমাদের থাকতে হবে। আমি কোনো অ্যাডভাইস যাচ্ছি না, বিকজ জুডিশিয়ারি বলতে আমি কিন্তু একেবারে কোনো স্পেসিফিক কোনো লেভেল অফ জুডিশিয়ারি কথা বলবো। জুডিশিয়ারি অ্যাজ এ হোল জুডিশিয়ারি আপনি ক্রিটিসিজম থাকতে পারে, যেমন মনে করেন একটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি সেখানে জুডিশিয়ারির মধ্যে করাপশন থাকতে পারে, কোনো জাজে দেখা যায় কোনো একটা করাপশনের আউট অফ করাপশন, সেখানে জাজমেন্টকে ম্যানিপুলেট করা হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো মিডিয়া এটাকে হাইলাইট করে উইথ স্পেসিফিক এভিডেন্স যদি সেটা করে, তাহলে কি সেটা কি কন্টেম্প্ট হবে কিনা, যদি সেটা আসলেই সত্য হয়ে থাকে। কারণ মিডিয়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক কিছু আপনি বিচার পাচ্ছেন, অনেক কিছু হাইলাইট করতে পারছেন, যেটা সাধারণ মানুষ কিংবা একজন ভিকটিম সেটাকে আনতে পারছেন না। এই কথাটা এখন জুডিশিয়ারি নিয়ে কথা বলাটা এখানে খুবই জটিল আমি মনে করি। সেই ক্ষেত্রে খুব কেয়ারফুলি আমাদেরকে জিনিসগুলো হ্যান্ডেল করতে না, কিন্তু আপনি যেটা বললেন যে জুডিশিয়ারি নিয়ে কথা বলা যতই জটিল হোক না কেন, একটা জাজমেন্টের তো অনেস্ট এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি না থাকে, তাহলে তো জুডিশিয়ারি ডেভেলপমেন্ট হবে না। আমাদের যখন লোয়ার কোর্টে যখন একটা জাজমেন্ট হয়, লোয়ার কোর্টের জাজমেন্ট পরবর্তী আপনি যদি এই জাজমেন্ট দ্বারা যদি আপনি যদি সংক্ষুব্ধ হন, অ্যাগ্রিভ যদি হন, তাহলে তো আপনি হায়ার কোর্টে অ্যাপিলে যাবেন। এখন আপনি যখন অ্যাপিলে যাচ্ছেন, তখন তো আপনি কিন্তু জাজমেন্টের ক্রিটিসাইজ করে কিন্তু আপনি আপিল করছেন। আপনি কি বলছেন, আপনি যদি ধরেন এই ক্রিমিনাল কেস যদি হয়, আপনি ইয়েতে অ্যাপিলে প্রথমে আপনি লেখেন যে সেটি একটি প্রসেসের মধ্য দিয়ে এটি ওই এক আদালত থেকে আরেক আদালতে যাচ্ছে। না, প্রসেস না, আমি বলছি যে আপনি যদি বাইরে ক্রিটিসিজম করেন, কি কথা লিখছেন আপনি? লিখছেন যে দি লার্ন জাজ কমিটেড ইলিগালিটি বাই পানিশিং দি অ্যাকিউজড পারসন, যে আসামিদেরকে সাজা দিয়ে জজ সাহেব একটা অন্যায় করেছেন, যে কমিটেড ইলিগালিটি। আমি বলছি যে একটি কোর্ট সম্পর্কে আপনি আরেকটি উচ্চ আদালতে যাচ্ছেন, সেটি হলো এক ধরনের বিষয়। আপনি যখন বাইরে যদি সমালোচনা করেন, ধরেন এই টেবিলে বসে যদি সমালোচনা করেন, এটা এরকম হয় কিনা যে আদালত সম্পর্কে আসলে বা বিচারক সম্পর্কে ওই কথাগুলো বলে আসলে একটা নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে বা জনমনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীব্যাপী স্বীকৃত যে জাজমেন্টের যে অনেস্ট ক্রিটিসিজম এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা এবং জুডিশিয়াল ডেভেলপমেন্টের জন্য, লিগ্যাল ডেভেলপমেন্টের জন্য, এটা আমি মনে করি যে ইট ইজ এসেনশিয়াল। ইন্টারেস্টিং পয়েন্ট বলি, আমরা যারা ইংল্যান্ডে যদি আমি কোনো প্রসিডিংসে যদি আমি ইনভলভ থাকি, আমি ওখানে একটা হাইকোর্ট কিংবা কাউন্টি কোর্ট অথবা ক্রাউন কোর্টে একটা জাজমেন্ট আমি ইনভলভ, প্রসিডিংসে ইনভলভ, এবং আই এম দ্য কাউন্সিল ব্যারিস্টার ওই কেসটার জন্য, আমি কিন্তু কোনো কমেন্ট করতে পারবো না মিডিয়াতে। কিন্তু আপনি বাংলাদেশে কি করছেন? বাংলাদেশে আপনি মামলাটা করে এসেই সাথে সাথে বলছেন আমরা খুব বিক্ষুব্ধ, আমরা আপিল করবো ইত্যাদি ইত্যাদি, অনেক কিছুই। কিন্তু হ্যাঁ, আপিল করবো এইটুকু আমি বলতে পারেন, কিন্তু আপনি কতটুকু করতে পারবেন? আপনি যেহেতু কোর্ট অফিসার, আপনি কিন্তু ওই আদালতের একটা পার্ট, কিন্তু যদি আপনি লয়ার, কিন্তু টোটাল লিগ্যাল সিস্টেমের আপনি কিন্তু একটা পার্ট। আপনি লয়ারকে ছাড়া কিন্তু আদালত চলবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের কোনো সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা যায় কিনা চিন্তা ভাবনা করা দরকার, যে লয়ারগুলো তারা প্রসিডিংসে ইনভলভ থাকবেন, তারা তাদের মামলার ব্যাপারে কোনো ধরনের কমেন্ট করবেন না। তারা আপিল করবেন, সবকিছু করবেন, তারা বলবেন হ্যাঁ আমরা আপিল করবো, উই আর নট হ্যাপি, কিন্তু এই বাইরে ওনারা করবেন না। কিন্তু এটা নিয়ে
অন্য কেউ যদি লিখতে চায়, অন্য কেউ যদি ক্রিটিসাইজ করতে চায়, কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা করতে চায়, একাডেমিক আলোচনা করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা হওয়ার একাডেমিক আলোচনাটা এটা অবশ্যই হতে হবে হচ্ছিল ফাইনাল জাজমেন্টের পরে। একটা যদি ধরেন মানে when a litigation or case is pending, ওই সময় যদি ধরেন আমি একাডেমিক আলোচনা করে যদি ক্রিটিসিজম করতে চাই বা এটার ফেভারে যদি আমি কোনো আলোচনা করি, তাহলে তো দ্যাট মে প্রভাবান্বিত মে ইনফ্লুয়েন্স দি as long as you are not involved with the proceedings, আপনি কাউন্সিল, আপনি ওই কেসের অ্যাডভোকেট, you are not directly involved in this criticism and writing উনি articles. বলছেন যারা প্রসেসের মধ্যে আছে তারা করতে পারবে না, বাইরে আপনি করতে পারবেন। কিন্তু এটা কিন্তু একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। আমি সবসময় দেখি যে আপনি ধরুন একটা বেল পেলেন না, সাথে সাথে আপনি সাংবাদিক সম্মেলন করছেন। আপনি একজন নেত্রীর বেল পেলেন না, নেতার বেল পেলেন না, সাথে সাথে আপনি সাংবাদিক সম্মেলন করছেন। না, এখনো কিন্তু আমাদের দেশে কতটুকু নর্মস কিন্তু ফলো করা হয় যে পেন্ডিং লিটিগেশন সম্পর্কে কেউ মানে মেরিটের উপরে গিয়ে বা পেন্ডিং লিটিগেশনের ডেপথে গিয়ে তো ধরনের করা হচ্ছে ইন এফেক্ট। আপনি এখন প্রত্যেকটা কেসের পরে আপনি হিয়ারিং এর পর আপনি প্রেস ব্রিফিং করছেন, এবং লয়াররা হয়ে গেছেন সবাই পলিটিক্যাল লিডারের মতো, ঠিক না? আপনি কোর্টগুলোকে আরো পবিত্রতা দিতে হবে কোর্টগুলোকে। সেখানে পলিটিক্যাল পার্টির যে একটা ধরনের যে একটা ধরম মহরম, এটা বাদ দিতে হবে। আমি কোর্টে আসছি, সবাই বিয়ন্ড পার্টি পলিটিক্স, সবাই লয়ার, আমরা প্রফেশনাল কলিগস। বিএনপি মেন্টালিটি হোক আর আওয়ামী লীগ মেন্টালিটি, জামাত মেন্টালিটি হোক, সবাই কিন্তু আমরা এক জায়গায়। যেহেতু আপনাকে বলে গেলে চলবে না, বাংলাদেশে যে এই যে বার কাউন্সিলের ইলেকশন বা প্রত্যেকটা বারের ইলেকশন, এটা কিন্তু পলিটিক্যাল বেস ইলেকশন গুলো হচ্ছে। আওয়ামী লীগ এবং ওই কারণে এখন তো ধরেন যে আপনি প্রত্যেকটা বারে দেখেন যে আওয়ামী লীগ এতগুনা পেয়েছে, বিএনপি এতগুনা পেয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল যে 14টা, তো 7টা আওয়ামী লীগ পেয়েছে, 7টা বিএনপি পেয়েছে। সবসময় কিন্তু এই ধরনের কথা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে এবং চালু আছে, এবং দলীয় ভিত্তিতে কিন্তু আজকে আমরা শুধুমাত্র জুডিশিয়ারি এইসব ক্রিটিসিজম ইত্যাদি কথা বলছি। আমরা তো লয়ারদের আরো অনেক কিছু দেখতে হবে, যে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারে দেখতে হবে। মনে করেন ফর এক্সাম্পল, ইউ আর লয়ার, ইউ আর দ্য হাজব্যান্ড অফ এ মিনিস্টার। এখন ইউ শুড নট রিপ্রেজেন্ট এনি কেস অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, সেটাকে ফলো করা হচ্ছে, কিন্তু আপনি দেখা যায় আপনি রাষ্ট্রীয় মামলা আরো বেশি পাচ্ছেন। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আইনের শাসনের ক্ষেত্রে অতীতে লয়াররা যে এথিক্স মেইনটেইন করতো, সেই এথিক্স সেটি এখন তো আসলে কেউই করে না। একজন পারসন ইজ পাবলিক প্রসিকিউটর। এখন আগে আমরা দেখতাম যে পাবলিক প্রসিকিউটর কে হতো মানে অন দি বেসিস অফ দি রিকমেন্ডেশন মেড বাই দি সেশনস জাজ এন্ড ডেপুটি কমিশনার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাবলিক প্রসিকিউটর হলো মন্ত্রী বা এমপি সুপারিশে পাবলিক প্রসিকিউটর হচ্ছে। এবং আমরা যা আগে যাদের খুব রোলিং বা গুড প্র্যাকটিস, এটা কিন্তু পাবলিক প্রসিকিউটর। আমার হচ্ছে আমাদের যারা হাইকোর্টের বিচারপতিরা, ওনারা খুব ভালো কাজ করেন, মাঝে মধ্যে খুব রুল নিশি জারি করেন অন মোশন দিয়ে। ওনারা এটাও করতে পারেন যে দলীয়ভাবে আর কোনো বার কাউন্সিল ইলেকশন করা উচিত না, এটাও বলতে পারেন। এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি যে পয়েন্টটা বলেছি, one of the judges can bring this into the proceedings, make a decision, or he can notify about this issue. কারণ খুব ইম্পর্টেন্ট, এইসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা গুলি থেকে যদি আপনি মুক্ত করতে পারেন, তাহলে দেখা যাবে বিচার ব্যবস্থাটা আলটিমেটলি ডেভেলপ হচ্ছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তিক তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল মিস্টার ইকতিদার আহমেদ এবং ব্যাটসম্যান আনোয়ার হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, অনেক বিষয় নিয়ে আমার অতিথি কথা বলেছেন। এখানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কিভাবে, কোন নির্বাচনী পদ্ধতির মধ্য দিয়ে হবে, এখানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, সবগুলো বিষয়ে আলোচনা হচ্ছে এবং এগুলোর থেকে বাংলাদেশ যে অনেক দূরে আছে। পুরো আলোচনা যদি আলোচনার নির্যাস আমরা গ্রহণ করি, সেটি নিশ্চিতভাবেই বলা যায়। আমরা প্রচুর বাইরের দুনিয়ার কথা বলি, আমাদের নেতা নেত্রীরা বা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত, অতীতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবার স্বপ্ন দেখছেন, প্রচুর বাইরে ঘোরাঘুরি করেন, কিন্তু বাইরের অভিজ্ঞতা খুব একটা কাজে লাগান বা গ্রহণ করেন সেটি বলা যাবে না। অন্তত এইসব ক্ষেত্রে তার কোনো লক্ষ্য নেই, বরং এগুলো এক ধরনের ঢিলে ঢালা ভাবে চলছে এবং যেটি আসলে এটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা গড়ে তুলবার জন্য, একটি স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা গড়ে তুলবার জন্য উপযোগী নয়। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে আরো বেশি মনোযোগী হওয়া দরকার। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।